গোধূলি লগ্নের গলির সামনে ফারাবির মুখে সজোরে চড় বসিয়ে দেয় মেহুল। ছেলেটার সাহস হয় কী করে তার মতো বিবাহিত নারীকে প্রেম নিবেদন করার? বলা নেই কোয়া নেই, আকস্মিকভাবেই ছেলেটা তার পথ আটকেছে। শুধু তাই নয়, কি সাহস তার! সে কিনা বলে, মেহুল আমি আপনাকে ভালোবাসি। মেহুল রাগে কাঁপছে। সে ক্ষিপ্র দৃষ্টি তাক করে আছে ফারাবির দিকে। অদৃশ্য লোহমান শিখা বের হচ্ছে তার দৃষ্টি থেকে, যেন ছেলেটাকে দৃষ্টি দিয়ে পড়িয়ে দেবে। মেহুল তীব্র রোষের সাথে বলে, সে তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সাহস হয় কী করে আমাকে আজে বাজে প্রস্তাব দেবার? এই স্পর্ধা তো অন্যায় করতে লাগে মেহুল। আমি তো অন্যায় করিনি, আমি কেবল আপনাকে ভালোবেসেছি, তাও নিষ্পাপ নিষ্লুষিত ভালোবাসা। এতে কোনো অন্যায় নেই নিশ্চয়ই। ছেলেটার নির্লিপ্ত কথা আরও ক্ষিপ্র করে তোলে মেহুলকে। নিষ্পাপ ভালোবাসা! একজন বিবাহিত নারীকে ভালোবাসা নিষ্পাপ হয় কি আদৌ? অসম্ভব। মেহুল দ্বিগুণ ক্ষিপ্র স্বরে বলে, কোনটাকে নিষ্পাপ ভালোবাসা বলে ফারাবি? একজন বিবাহিত নারীকে ভালোবাসাটা কি নিষ্পাপ নিষ্লুষিত? মেহুলের প্রশ্নে কিছুক্ষণ মাথা চুলকায় ফারাবি, তারপর নির্বিকার চিত্তে বলে, আমার ভালোবাসা নিষ্পাপ। তার যুক্তি হলো, পূর্বে যখন রাজীব ভাই বেঁচে ছিলেন আমি কখনোই আপনাকে এমন নজরে দেখিনি। রাজীব ভাই মারা গেছেন 3 বছর হয়ে গিয়েছে, অথচ আপনাকে আমি 6 মাস যাবৎ ভালোবাসতে শুরু করেছি। তাই আমার ভালোবাসাকে অসম্মান করবেন না দয়া করে। ফারাবির কণ্ঠের দৃঢ়তা অবাক করল মেহুলকে। ছেলেটা কত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলছে, যেন দোষটা মেহুলের। মেহুল ভ্রু কুঞ্চিত করে মুখ খিঁচিয়ে মনোযোগ দিয়ে কিছুক্ষণ ফারাবির দিকে চাইল। একই গলিতে থাকার দরুন ফারাবিকে সে ভালো করেই চেনেন। রাজীব অর্থাৎ তার স্বামীর গোলের আড্ডা মহলের একজন ফারাবি। রাজীবের সাথে তার সম্পর্কটাও ছিল খুব মিহি। রাজীবের মৃত্যুর পর ছেলেটা তাদের পরিবারকে নানাভাবে সাহায্য করেছে। রাজীবের পরিবারের আয়ের উৎস কেবল রাজীবই ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারটি একেবারে তাল হারিয়ে ফেলে। বৃদ্ধ শ্বশুরের পেনশনের টাকায় সংসার এবং ননদের রিমির পড়াশোনায় যেন হিমশিম খাচ্ছিল। তখন মেহুল ফারাবির কাছে সাহায্য চেয়েছিল, যেন একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে। বিএ পাশ বিদায় একটা এনজিওতে চাকরির ব্যবস্থায় ফারাবি করে দেয়। ফারাবির প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে মেহুল। কিন্তু তার এই অন্যায় অযৌক্তিক আবদারখানা কোনো সময়ই মেনে নেবে না। মেহুল রুদ্ধশ্বাস ফেলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফারাবি শান্ত গলায় বলে, উত্তরখানা বাকি রয়ে গেল কিন্তু মেহুল। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। মেহুল উত্তর দিল না। ক্রোধিত চিত্ত হন করে গলির পানে হাঁটা শুরু করলো। ফারাবি ব্যতীত নয়নে মেহুলের দিকে চেয়ে রইল। তার ভালোবাসাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। সে জানে এই ভালোবাসা সে দূর আকাশের রূপালী চাঁদের ন্যায়, যাকে দূর থেকে দেখা যায় ঠিকই, মুগ্ধ নয়নে তাকে নিয়ে হাজারো রঙ্গ তুলে রাকিবুকি রেখা টানা যায়, কিন্তু সেই চাঁদকে ছোঁয়া যায় না। আলিঙ্গন তো দূরে থাকুক, মেহুলের প্রতি তার ভালোবাসা নোংরা নয়। ভালোবাসা তো নোংরা হয় না, সেটা নিষ্কলুষিত, দাগহীন, স্বচ্ছ। হ্যাঁ, মেহুল বিবাহিত, সে তার বন্ধুসুলভ পাড়ার ভাইয়ের বিধবা স্ত্রী। কিন্তু ভালোবাসা তো কোনো জোর নেই, নেই কোনো জবরদস্তি। প্রেম এমনই এক অনুভূতি যা ক্রোর কঠিন হৃদয়কেও মোমের ন্যায় গলিয়ে দেয়। মেহুলের ঠিক কবে থেকে ভালো লাগা শুরু হয়েছে জানে না ফারাবি, তবে একটু জানে মেয়েটার স্বচ্ছ চোখ জোড়ায় নিজের প্রতিবিম্ব দেখতে তার খুব ভালো লাগে। ইচ্ছে হয় সে জোড়া কেবল তাকে দেখবে, শুধু তাকেই চাইবে। ফারাবি আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। নীল আকাশটা কমলা রঙে নিজেকে রাঙিয়েছে, একটু পরে তীব্র অন্ধকারে তা নিষ্কৃঞ্চ হয়ে উঠবে। হাজারো তারা জোনাকির ন্যায় জলজল করে উঠবে। তখন থালার ন্যায় রূপারের ছাঁদটা উন্মোচিত হবে গগনে। প্রতিনিয়ত আকাশ বদলায়, প্রকৃতি বদলায়, তবে মানুষের বদলাতে কী দোষ? ফারাবি জানে মেহুল একা। ফারাবি জানে মেহুলেরও কষ্ট হয়। কত বা বয়স মেয়েটির, 25 বা 24 বড় জোর। একাকিত্ব তাকেও গ্রাস করে প্রতিনিয়ত। নিঝুম নির্ঘাত রাতে সে যখন ছাদের রেলিংকে এসে বাতাসে চুল ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো তার ইচ্ছে হয় কেউ তাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করুক, কেউ তার চুলের হাত ঘুরাক, কেউ জিজ্ঞেস করুক, তুমি ভালো আছো তো কাজললতা? মেহুলের ক্লান্ত পা জোড়ায় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়। হাতে থাকা পলিথিনের ব্যাগটা ভারে, বান হাতটা ব্যথা করছে আর ডান হাতটা ঝুলছে। ফারাবিকে হয়তো একটু জোরেই আঘাত করেছিল সে। মেহুল হাতটা অবলোকন করে, লাল হয়ে গিয়েছে অনেকটা। আচ্ছা, ছেলেটি এতটা নির্বিকার কীভাবে ছিল? তার কি একটুও ব্যথা লাগেনি? একটুও কি বিচলিত হয়নি হৃদয়? ফারাবির কথা ভাবতেই নিজেকে জোরে বকে দিল মেহুল। অসম্ভব, সে কখনো একটা বেয়াদব ছেলের কথা চিন্তা করবে না, যে নিজে তার বন্ধু স্ত্রীকে নির্লজ্জের মতো বলে ভালোবাসে। তার প্রতি আবার কিসের দরদ? মেহুল মাথা ঝাঁকিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলল রিমি। রিমির মুখে অসন্তোষের ছাপ, তিক্ততা মুখ ছুঁয়ে পড়ছে যেন। মেহুল যেদিকে লক্ষ্য না করেই ভেতরে চলে যায়। বাজারের পলিথিনটি খাবার টেবিলে রেখে চেয়ারে আয়েশ করে বসে সে।
রিমির সুচালো দৃষ্টি এখনও মেহুলকেই দেখে যাচ্ছে। মেহুল পানির গ্লাসটা হাতে নিতে নিতে বলল, কিছু বলবে রিমি? ভাবি, তুমি যা করছো তা বাবা মা জানলে তাদের মুখ মুখ দেখাতে পারবে তো? মেহুল পানিটুকু খেলো না, ব্রু কুচকে তাকালো রিমির দিকে, অবাক স্বরে বলল, আমি কি করেছি? বাইয়া নেই বলে ভুলে যেও না যে তুমি একজন বিবাহিতা। ফারাবি ভাইয়ের সাথে তোমার মেলামেশাটা বেশ চোখে লাগছে, ভুলে যেও না। আমাদের গলিটা কিন্তু খুব ছোট। রিমি এতটুকু বলে ভেতরে চলে গেল। মেহুলুর বুঝতে বাকি রইল না ঘটনা কি। রিমি তাকে এবং ফারাবিকে একসাথে দেখেছে, তাই তাকে সতর্ক করে গেল। মেহুল সেখানেই বসে থাকে। ক্লান্ত শরীরটা যেন অনড় হয়ে রয়েছে, ভালো লাগছে না কিছুই। কী দরকার ছিল ফারাবির আজ এমন কিছু করার? সব তো ঠিকই ছিল। মেহুল তো ভালোই ছিল, বেঁচে ছিল 3 দিন পর। জামান সাহেব অর্থাৎ মেহুলের শ্বশুর বিকেলে হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরলেন খুশি মনে। তার খুশি মুখটি দেখে তার স্ত্রী মুনমুন বেগম আপ্লুত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কী গো, এতটা খুশি হওয়ার কারণ কি? খুশির খবর আছে গিন্নি, বসো বলছি। মুনমুন বেগম পাশে বসলেন। জামান সাহেব গদগদ কণ্ঠে বলল, আজ করিম ভাইয়ের সাথে দেখা হলো জানো তো? কথায় কথায় ফারাবের কথা তুললেন। ছেলেটা বেশ ভালো চাকরি করছে, ভালো মাইনেও পায়। আমাদের রিমিও কম বড় হয়নি, তাই উনি ফারাবের জন্য রিমির কথা বলছিল। আমি ওনাদের আগামীকাল বিকেলে আসতে বলেছি। বাহ, এ তো খুব ভালো কথা। রাজীব যাবার পর ছেলেটা আমাদের খুব সাহায্য করেছে, ভালোই হলো। একটা ভালো ছেলের সাথে রিমির বিয়ে হলে আমরা নিশ্চিন্ত হতে পারি। ছেলেটা তো হুট করেই চলে গেল, এখন মেয়েটা খুশি থাকলেই হয়। মুনমুন বেগমের আক্ষেপের কণ্ঠ জামান সাহেবকেও আবেগপ্রবণ করে তুলল। ছেলেটা সত্যিই অকালেই তাদের ছেড়ে চলে গিয়েছে। কি সাধ করে ঘরে বউ তুলেছিল, অথচ হুট করেই হৃদরোগে আক্রান্ত হলো ছেলেটা। চিকিৎসা করারও সুযোগ দিল না সে। তাদের কথাগুলো মেহুলের কান অব্দি ঠিক পৌঁছালো। খুশির সংবাদ বটেই, কিন্তু কেন যেন অস্বস্তিতে হৃদয় ভরে উঠল। কারণটা সত্যিই তার জানা নেই। পরের দিন বিকেলের দিকে ফারাবি এবং তার পিতামাতা আসলো মেহুলদের বাড়ি। জামান সাহেব এবং মুনমুন বেগমের আপ্যায়নের কমতি রইল না। করিম সাহেব অর্থাৎ ফারাবির বাবা উৎফুল্ল স্বরে বললেন, ভাই, এত আয়োজনের কী দরকার ছিল? আর আমাদের মেয়েটা কোথায়? রিমিমাকে ডাকুন। মুনমুন বেগম হাসি মুখে বললেন, মেহুল নিয়ে আসছে ভাই, আপনারা সিঙ্গারা নিন। ফারাবি শক্ত হয়ে বসে রয়েছে, তার মুখশ্রীতে কোনো ভাবলেশ নেই। 1000 বার মানা করবার পরও আজ জোর করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। মা মাথার কসম না দিলে সে কখনোই আসতো না। এর মাঝে মেহুল রিমিকে দিয়ে ঘরে প্রবেশ করলো। হালকা বাদামি সালোয়ার কামিজে চমৎকার লাগছে মেহুলকে। মাথায় গোমটা দিয়ে রয়েছে সে, কোনো সাজগোজের বালাই নেই। শ্যাম মুখখানায় মলিনতা এঁটে রয়েছে। ফারাবির মুগ্ধ নয়ন মেহুলকেই দেখছে, তার হৃদয়টা বিচলিত হয়ে আছে। মেহুলের একটি বারও খারাপ লাগছে না। সে তো জানে ফারাবি রিমি নয়, তাকেই ভালোবাসে। কথাগুলো ভাবতে হৃদয়ের যন্ত্রণাটা তীক্ষ্ণ রূপ নিল। ফারাবি চোখ নামিয়ে নিল, হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল। এদিকে বিয়ের কথা এগুতে লাগলো। ফারাবের মা শেফালি বেগম রিমির পাশে গিয়ে বসলেন। তার কপালে চুমুকে বললেন, মেয়ে আমাদের বরাবরই পছন্দ। আমি তো আজই রিমিকে আংটি পরাতে চাই ভাবি। কী মত আপনার? জামান সাহেবের মুখে প্রসন্নতার হাসি। এদিকে ফারাবি আর চোখে চাইল মেহুলের পানে। মেয়েটির মুখে বিস্তৃত হাসিটি দেখে তার রাগ হলো। নিজেকে কিছুতেই আটকে রাখতে পারল না সে। শান্ত কণ্ঠে বলে উঠল, আমার কিছু কথা ছিল মা। সাহেবের মুখশ্রী লজ্জা এবং অপমানে লাল হয়ে গিয়েছে নিজের ছেলের কথা শুনে। ফারাবি কাউকে পরোয়া না করেই সবার সামনে বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়েটা যখন আমাকেই করতে হবে, তাহলে নিশ্চয়ই আমার মতামতের একটা গুরুত্ব থাকা উচিত, তাই নয় কি? আর এই বিয়েতে আমার কোনো মত নেই। এই বিয়ে হলে না আমি সুখী হব না রিমি। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, ছোটোবেলা থেকে আপনাদের সামনেই বড় হয়েছি। আপনাদের অপমান করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু রিমিকে আমি বিয়ে করতে পারবো না। ফারাবি শান্ত কণ্ঠের কথাটা উপস্থিত সবাইকে নাড়িয়ে দেয়। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে করিম সাহেবের মুখ পানে তাকিয়ে রইলেন। মুনমুন বেগম ফারাবির এমন আচরণে বেশ অবাক হলেন। মেহুলের কৌতূহল দৃষ্টিতে ফারাবির মুখপানা তাকিয়ে রইল। করিম সাহেব তীব্র স্বরে বললেন, কি ফাজলামো হচ্ছে ফারাবি? ফাজলামো করতে যাব কেন বাবা? আমাকে দেখে কি তোমার মনে হয় এতটা গম্ভীর সময়ে আমি ফাজলামো করব? তোমার যদি এতটাই আপত্তি, তবে প্রথমেই বলতে পারতে। মাকে বলেছি, কিন্তু মা আমলে নেয়নি। আর পরে ভাবলাম এক ডিলে দু পাখি মারা হবে, তাই এখানে আসা। ভরসা করে বলবে কি? ফারাবি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল। তারপর আর চোখে মেহুলের পানে চাইল। মেহুল ভীত দৃষ্টিতে চেয়ে রয়েছে তার দিকে। মেহুলের মুখশ্রীতে ভয়ের ছাপটা ঠিক আন্দাজ করে নিল ফারাবি।
ফারাবি দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি মেহুলকে ভালোবাসি, মাত্রা রিক্ত ভালোবাসি। আমি তাকে ব্যতীত কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা যদি বিশ্ব সুন্দরীও আমার সম্মুখে এনে দাও, তাকে আমার ভালো লাগবে না। কিন্তু সমস্যা হলো, মেহুল আমার প্রেম নিবেদনকে নাকচ করে দিয়েছে। এখন আপনারাই বলেন, আমি যদি রিমিকে বিয়ে করি, সে বা আমি কি সুখী হব? কখনোই না। আমি রিমিকে মন থেকেই মেনে নিতে অক্ষম। তাহলে এই বিয়েটাকে তো মূল্যহীন। তাই এই বিয়েটা আমি করব না। রিমি আর চোখে মেহুলের দিকে চাইল। মেহুল নতমস্তকে দাঁড়িয়ে আছে, লজ্জায় মুখখান লাল হয়ে গিয়েছে তার। মাটির ভেতরে ঢুকে গেলে হয়তো মুক্তি পেত লজ্জা থেকে। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুনমুন বেগম চোখ মুখ খিঁচিয়ে বলে উঠলেন, তোমার মাথা ঠিক আছে তো ফারাবি? কোথায় কি বলা উচিত, তার বোধজ্ঞান কি হারিয়েছ নাকি? আমি অনুচিত কোনো কথা বলিনি আন্টি, আমি শুধু সত্যিটাই বললাম। আমি মেহুলকে ভালোবাসি, তার অতীত যেমনই হোক না কেন আমার আপত্তি নেই। সবার জীবনে এগিয়ে যাবার অধিকার রয়েছে, সবার ভালোবাসার পাবার অধিকার আছে। দ্রুত মেহুলেরও অধিকার রয়েছে এই বেরং জীবনে ইতি টেনে নতুন করে সব শুরু করা। আমি তো অযৌক্তিক কোনো কিছু বলিনি। যদি মেহুল রাজি থাকে, আমি মেহুলকে এক কাপড়ে বিয়ে করতে রাজি। করিম সাহেব নিজের ছেলের কণ্ঠের দৃঢ়তা দেখে অবাক হলেন। তার শরীর রাগে কাঁপছে। ছেলের স্পর্ধা দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এমনটা চলতে থাকলে লোকের সামনে মুখ দেখাতে পারবে না তারা। শেষমেশ কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করবে তার ছেলে। মেয়ের কি অভাব? এ মেয়ে কেন? এর মাঝেই মুনমুন বেগম বলে উঠলেন, করিম ভাই, ছেলেকে দিয়ে এভাবে অপমানিত না করালে তো পারতেন। এত বছরের সম্পর্ক একদিনে শেষ করে দিল আপনার ছেলে। আমাদের বাড়ির বউকে এভাবে লাঞ্ছিত করার কি মানে? মুনমুন বেগমের কথায় ফারাবি অবাক কণ্ঠে বললেন, লাঞ্ছিত? আমি লাঞ্ছিত করেছি মেহুলকে? আমি হতবাক আন্টি। ভালোবাসা কি লাঞ্ছিত করা? করছো না? নয়তো কেন আমাদের বউয়ের নামে বাজে কথা বলছো? সবাই তো ওকেই দোষ দিবে। আমি তো স্পষ্ট করেই বললাম আমি ওকে বিয়ে করতে রাজি। মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে অন্দরে চলে গেল সে। ফারাবি মেহুলের যাবার পানে চেয়ে রইল, আটকাতে চেয়েও পারল না। সে অধিকার যে তার নেই। মেহুল ঘরের দরজা দিল, মাটিতে নত যেন বসে চোখের পানি ছেড়ে দিল। কি দরকার ছিল ফারাবির এমনটা করার? ভালোই তো ছিল সে, বেরং জীবনটাকে তো বরণই করে নিয়েছে। তবে কেন ফারাবি সব এলোমেলো করতে উদ্গ্রীব হয়ে রয়েছে? সে চায় না নতুন করে কিছু। করিম সাহেব উঠে দাঁড়ালেন, নিজের স্ত্রীকে কড়াসরে বললেন, শেফালি চলো। এখানে বসে অপমানিত হবার ইচ্ছে নেই আমার। ফারাবি আর বসে রইল না। তীব্র যন্ত্রণায় বুক জ্বালা করছে তার। কেন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। সে কি সত্যিই মরীচিকার পেছনে ছুটছে? বাসায় প্রবেশ করতে হুঙ্কার ছাড়লেন করিম সাহেব, তোমার কি আক্কেল জ্ঞান নেই ফারাবি? এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে তোমার মনে ধরলো? একবার চিন্তা করে দেখেছো আমার মান সম্মানের কথাটা? জামান ভাইয়ের সামনে আমার মুখ দেখানোর উপায় রাখোনি তুমি। আমার সাথে বিয়ে করে যদি রিমি সুখী না হতো, তখন মুখ দেখাতে পারতে তো? ফারাবির প্রশ্ন উত্তর দিতে পারলেন না করিম সাহেব। তার চোয়াল শক্ত হয়ে গেল। করিম সাহেবের ক্ষুব্ধ নজর ফারাবিকে বারংবার প্রশ্নবিদ্ধ করতে লাগলেন। ফারাবি সেই নজরকে উপেক্ষা করে বলল, একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাবা, বিয়ে করলে মেহুলকে করব। এ ব্যতীত আমি কোনো মেয়েকে নিজের দুনিয়াতে প্রবেশ করাবো না। কথাটা বলে হনহন করে নিজের ঘরে চলে গেল ফারাবি। করিম সাহেব শেফালি বেগমকে বললেন, দেখলে ছেলে স্পর্ধা? ও কিন্তু ভুল কিছু বলেনি। নিজের স্ত্রীর নির্লিপ্ত কথায় আরও চটে গেলেন করিম সাহেব। হিনহিন স্বরে বললেন, তুমি ওর এমন কাজে সায় দিচ্ছ? অন্যায় তো করেনি সে। আর মেহুল মেয়েটি আমাদের মন্দ লাগে না। রাজীব মারা যাবার পর থেকে মেয়েটা এক হাতে সংসারটাকে চালাচ্ছে। এমন মেয়ে আমার বাড়ির বউ হয়ে এলে মন্দ হবে বলে মনে হচ্ছে না। করিম সাহেবের রাগ আসমান ছুঁল। নিঃস্বরে যত সব বলে উনি নিজ রুমে চলে গেলেন। শেফালি বেগমের মুখে স্মিত হাসি। হাসির কারণটা সে ব্যতীত কেউই জানে না। অফিস থেকে বের হলো ফারাবি। নীল আকাশে কালো মেঘের দল বেঁধে জড়ো হয়েছে, যেন শীতের আগমনে তাদের পছন্দ হয়নি। তারা হরতাল করবে তাই। সে হরতালে পৃথিবীর বুকে নেমে আসবে অজস্র বালিদারা। ফারাবি সকালের ফকফকা আকাশ দেখে ছাতাটা আনেনি। আর ডিসেম্বরের মাঝ সপ্তাহে প্রকৃতির এমন মুখ গোমরা ভাবটা আজ করেনি সে। তাই দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো বাস স্ট্যান্ডের দিকে। ভিজে গেলে ঠান্ডা লাগবে, তখন অবস্থা ব্যাপক খারাপ হবে। হঠাৎ গতিমন্তর হয়ে গেল তার। সামনে থাকা নারীটিকে দেখে বিস্ময়ে আত্মহারা হলো ফারাবি। মেহুল নিজে এসেছে তার সাথে দেখা করতে। সামনে
মস্তকে দাঁড়িয়ে আছে ফারাবি, তার চোয়াল শক্ত হয়ে আছে, বুকের এক কোণায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব হচ্ছে। মেহুল তার সাথে দেখা করতে এসেছে। ব্যাপারখানা প্রথমে তাকে আনন্দ দিলেও সে আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেছে যখন জানতে পারে মেহুলের আসার উদ্দেশ্য। মেহুল ফারাবির জন্যই অপেক্ষা করতেছিল। ফারাবি মেহুলকে দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো তার কাছে। আকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে? কাঁদছিল বুঝি? মেহুল শান্ত গলায় উত্তর দিল, আপনার সাথে দেখা করতে এসেছি। মেহুলের উত্তরটা তপ্ত খাবার এক ফসলা বৃষ্টির ন্যায় ফারাবির হৃদয়ে আঙিনায় শীতল ফরস বুলিয়ে দিল। উচ্ছ্বসিত চিত্তে সে বলল, আপনি সত্যিই আমার সাথে দেখা করতে এসেছেন? আপনার ধারণা নেই আমার কতটা আনন্দ হচ্ছে। চলুন আমরা কোথাও গিয়ে বসে কথা বলি। এখানে দাঁড়িয়ে থাকাটা ভালো দেখাচ্ছে না। আমি কোথাও যাব না। অহেতুক ব্যস্ত হবার প্রয়োজন নেই। আপনার সাথে কিছু কথা আছে, কথাগুলো শান্ত মস্তিষ্কে শুনুন। ফারাবি এবার কিছুটা দমল। সকল উৎসাহ মুহূর্তে যেন বাম্পায়িত হয়ে গেল। তার ব্রুযুগল কুঞ্চিত হয়ে গেল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, বলুন মেহুল। বনিতাবিহীন নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয় ফারাবি। ভালোবাসাটা জোর করা হয় না। আমি আপনার ভালোবাসাটাকে অপমান করছি না, তবে আপনার ভালোবাসাটা একপাক্ষিক। এই একপাক্ষিক ভালোবাসার ভার আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি রাজীবের স্থানে আপনাকে বসাতে পারবো না। তাই পাগলামিটা এবার ছেড়ে দিন। আপনি বলেছিলেন আমি যদি চাই তবে আপনি আমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমি চাই না। নিশ্চয়ই এই ভালোবাসার জোরাজোরিতে আমার মতের একটা দাম আছে, তাই নয় কি? তবে কি আপনি চান আমি রেমিকে বিয়ে করি? সেটা আপনার ব্যাপার, আমি তাতে কিছুই বলবো না। আমার বলা না বলাতে কিছুই যায় আসে না। তবে আমাকে আপনি ভুলে যান। একটা কথা জানেন তো, জীবনে সব কিছু এক মুঠোতে দেয় না। কিছু মুহূর্ত, কিছু সুখ মুঠো ছাড়া হতেই হবে। যাহা চাই তাহা সর্বদাই কি পাই? বেলা শেষে জীবনের হিসেবে কিছুই হওয়া বই। এটাই জীবনের নিতান্ত সত্যতা, অতি তিক্ত কিন্তু বাস্তবতা। মেহুল থামল। অজানা অনুভূতিগুলো গলায় এসে জমেছে, বিদ্রোহ করছে। কথাগুলো আটকে যাচ্ছে, স্বর কাঁপছে। তার কি তবে কষ্ট হচ্ছে? কেন হচ্ছে? সে তো ফারাবিকে ভালোবাসে না। তবে কেন তার এতটা কষ্ট হচ্ছে? মেহুলের জানতে ইচ্ছে করছে না। শুধু এতটুকু জানে সে এই ভালোবাসাকে সে গ্রহণ করতে পারবে না। এটাই চিরন্তর সত্যি। মেহুল ফারাবির অগোচরে নিজেকে সামলে নিল। শক্ত গলায় বলল, আশা করি আপনি বুঝেছেন। এরপর থেকে আমাকে বিরক্ত করবেন না, অন্যথায় আমার রুদ্ররূপ দেখতে বাধ্য হবেন। মেহুলের কথাগুলো ফারাবির কর্ণগৃহে জঙ্কার তুলছে। বুকের অতল জলসমুদ্রে এক বিস্তার ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। নিবৃত্ত চিত্ত এক মুহূর্তে প্রচণ্ড আঘাতে রক্তাক্ত হয়ে উঠল। এ রক্ত কেউ দেখতে পারে না, কিন্তু এই রক্তক্ষরণের তীব্র যন্ত্রণা রয়েছে যা ফারাবি শীতল আখিজোড়াকে ঝাপসা করে তুলল, আবেগে কণ্ঠকে ভারী করে তুলল। সে নতমস্তকে দাঁড়িয়ে রইল। নিজের স্বচ্ছ জলগুলো ফেলল অতি সংগোপনে। ছেলেদের নাকি কাঁদতে নেই। কে বলেছে? যত সব পচা মস্তিষ্কের জং ধরা চিন্তাধারা। আরে তারা কি আয়রন ম্যান নাকি? তাদের হৃদয়টাও তো রক্ত মাংসের, সেটাও কষ্ট অনুভূত হয়। ফারাবির রুদ্ধশ্বাস ফেলে ভারী কম্পিত স্বরে বলল, চিন্তা করবেন না, আমি আর আপনাকে বিরক্ত করব না। তবে একটা কথা দিতে পারছি না, সেটা হলো আপনাকে ভুলে যাওয়া। আমি কখনোই আপনাকে ভুলতে পারবো না। আসলে কি বলুন তো, আমরা কেউ পারফেক্ট নই। জীবনে কেউ পারফেক্ট হয় না, এটা একটা মিথ। আমি আপনাকে ভালোবেসেছি কারণ আপনার সামনে আমার কখনো পারফেক্ট হবার মেকি অভিনয়টা করতে হয়নি। আপনার সামনে আমি পুরোদস্তর আমি হয়ে থাকতে পেরেছি। পাড়ার দোকানের সামনে থেকে যখন আপনি আমার হাতের জ্বলন্ত সিগারেটটা দেখেও না দেখার ভান করতেন এবং পরে এক সময় দেখা হলে স্মিত হেসে বলতেন, সিগারেটটা না খেলেও তো পারেন ফারাবি ভাই। কথাটা স্বল্প কিন্তু ভালো লাগতো। আমাদের মুহূর্তগুলো ক্ষুদ্র কিন্তু মনের দেয়ালে সোনালি প্রেমে বাঁধা। আপনার জন্য সব ভুলে নিজেকে উজাড় করে দিতেও হয়তো আমি দুবার ভাববো না। রাতের আধারে যখন আপনি ছাদের কার্নিশে দাঁড়িয়ে তারা গুনেন, আমি ছাদ ছেড়ে আপনাকে দেখি। খানিকটা আফসোস হয়, আমি যদি ওই আকাশটা হতে পারতাম, হয়তো আপনি আমাকে দেখতেন। অদূর ভবিষ্যতে আপনার সাথে নীলাল সংসার করার এক মরীচিকা স্বপ্ন দেখেছিলাম, শুধুমাত্র কয়েক মুহূর্তের মোহের জন্য নয়। তাই আপনাকে ভালোবাসাটা ছাড়তে পারছি না, পারবো না। ক্ষমা করবেন, আপনাকে ভুলতে পারবো না। হয়তো সময়ের স্রোতে মনকে ভালো লাগা টাইপ বিশেষ দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু মনের কোণে আপনি চিরকাল থাকবেন। আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। পাড়াবে দাঁড়িয়ে রইল না, একটা রিক্সা ডেকে মেহুরকে উঠতে বলল। তারপর এলোমেলো পায়ে হাঁটতে লাগলো ব্যস্ত খুলনার ফুটপাতে। আজ যেন আকাশটাও তার সাথে মন খারাপের প্রতিযোগিতায় নেমেছে। নীল আকাশের কোণায় সূর্যের রক্তিম বর্ণ জড়ো হতে লাগলো। ব্যস্ত শহরের দিবসটি আজ অন্ত গেল। মেহুল যন্ত্রচালিত রোবটের ন্যায় সেই রিকশায় উঠে যায়। তার হৃদয়টা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে।
কিন্তু তার জানা নেই জিনিসটা কি। বাসায় পৌঁছালে শাশুড়ি মা প্রশ্ন ছুড়েন, আজ এতটা দেরি হলো যে, কোথাও গিয়েছিলে? মেহুল উত্তর দেয়, না, শুধু নত মস্তিষ্কে নিজ ঘরে চলে যায়। জামান সাহেব মেহুলের শুকনো মুখটা বেশ ভালো করেই অবলোকন করলেন। মেয়েটির গাল ভেজা, সেটা বুঝতে বাকি রইল না। মেহুল নিজের ঘরে চলে গেল, গায়ে লিয়ে দিল বিছানায়। ফারাবির মুখখানা চোখের সামনে ভাসছে তার। মেহুল এতটা কঠিন না হলেও তো পারত, কিন্তু সমাজের একদল গোষ্ঠী তার চরিত্রে আঙুল তুলতে সর্বদা যে প্রস্তুত, তার সেদিনের কথাটি আজও বেশ স্পষ্ট মনে আছে। সেদিন ফারাবির মা শেফালি বেগম তাকে বলেছিলেন, আজকালকের মেয়েরা কত চালু হয়, তার জলজান্ত প্রমাণ তুমি। পুরুষদের কিভাবে বর্ষে আনতে হয় তুমি ভালোই জানো। সেদিন লজ্জা এবং অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করেছিল মেহুলের। ফারাবির সাথে তার বন্ধুসুলভ মেলামেশাকে নোংরাভাবে সম্বোধন করেছিলেন শেফালি বেগম। সেদিন থেকে মেহুল ফারাবিকে এড়িয়ে চলছিল। তার সপ্তাহ দুয়েক মাঝেই ফারাবি তাকে প্রেমের নিবেদন করে বসে। ফলে সেদিনের অপমানে বিভৎসতার স্মৃতিকে বিষাক্ত করে তোলে। ফলে ফারাবিকে চপটাঘাত করতেও দুবার ভাবে না মেহুল। আজ পুনরায় সেই স্মৃতিগুলো ক্যামেরায় রিলের মতো একের পর এক চোখের সামনে ভাসছিল। ভাগ্যের এমন অবাক পরীক্ষায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে মেহুল। আজ সত্যি নিজেকে পরাজিত মনে হচ্ছে। কে বলেছে প্রেম মানে সুখ? প্রেম মানে সুখ নয়, বরং বিষাদ, বিষাক্ত নীল বিষাদ। মেহুলের দিনগুলো স্বাভাবিক নিয়মেই কাটতে লাগলো। অফিস বাড়ি শ্বশুরবাড়ির মানুষদের নিয়েই তার দিনগুলো নিজস্ব বৈচিত্র্যে ব্যতীত হয়। মাঝে মাঝে মুনমুন বেগম এবং রিমি তার উপর নিজেদের বিরক্ত জাহির করে। মেহুল উত্তরবিহীন তার মতো করে নিজেকে গোছাতে লাগলো, কিন্তু মনে লুকায়িত প্রকণ্ঠে কোনো যেন এক আগন্তুক বারে বারে কড়া নাড়ছিল। কর্ণগৃহে ফিসফিস করে বলছিল, তুমি হীনা আমি, এবং আমি হীনা তুমি বড্ড অসহায়। এক নিবিড় রাত, মেহুল ছাদের কার্নিশে উদার নয়নে তারা গুনছিল। রাতে তারা গুনতে ভালো লাগে তার। নিজের প্রিয় মানুষগুলোকে তারার আড়ালে খুঁজতে ভালো লাগে তার, যেমন নিজের বাবা রাজীব। রাজীবের সাথে তার সম্পর্কটা খুব নিবিড় ছিল, কোনো মনোমালিন্য ছিল না সম্পর্কে। হয়তো নির্মম ভাগ্যে তার ঝুলিতে গল্প সুখটাই লেখা ছিল না, তাই বিয়ের 2 বছরের মাঝে অঘটনটা ঘটে। তাই এখন সিঁদুরে মেঘ দেখলে ভয় করে, এই বুঝি ভাগ্য আবার পরিহাস করতে ব্যস্ত। এর মাঝে জামান সাহেব উপস্থিত হন সেখানে। গম্ভীর স্বরে বললেন, মেহুল, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে। মেহুল পিছনে ফিরে বিনয়ী স্বরে বলে, বলুন বাবা। সাহেবের কথায় বিমর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহুল। সে ভেবেছিল জামান সাহেব হয়তো তাকে কড়া কথা বলবেন, কিন্তু মেহুলকে সম্পূর্ণ অবাক করে তিনি বললেন, তোমার থেকে এমন কিছু আমি কখনোই আশা করিনি। আমি তো তোমাকে কখনোই রিমি কিংবা রাজীবের থেকে আলাদা ভাবিনি, কিন্তু আমার মনে হয় না তুমি আমাকে নিজের বাবার মতো ভাবো। কেন বাবা? আমি কি কোনো ভুল করেছি? ভুল নয়, অন্যায় করেছ। অন্য কারোর সাথে নয়, নিজের সাথে। তুমি অন্যায়টা নিজের সাথেই করেছ এবং এখনও করে যাচ্ছ। যে চলে গেছে তাকে ফেরানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আগামী ভবিষ্যৎকে আপন করার সুযোগ তো আছে আমাদের। জীবন কিন্তু খুব স্বার্থপর, সে সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। তোমায় হাসি মুখে যে সুযোগ আলিঙ্গন করতে চাচ্ছি, তুমি তাকে ফিরিয়ে দিও না মেহুল। কিন্তু বাবা, একটা কথা কি জানো তো, কোনো মানুষ একাকিত্বকে বরণ করতে পারে না। তোমার সম্পূর্ণ জীবনটাই পড়ে আছে মেহুল। আমি বলছি না একজন নারীর জীবনে কাটাতে পুরুষের প্রয়োজনীয়তা অপরিসীম, আমি শুধু বলছি একজন মানুষের একজন নিবিড় বন্ধুর প্রয়োজন হয়, আর সেই বন্ধুটি তুমি ফারাবের মাঝে ঠিক খুঁজে পাবে। ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, সম্মান করে, কোনো বদগুণ নেই তার, যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ ছেলে। তার চিন্তাধারাগুলো বেশ পরিণত। তোমার যে কোনো মতামতকে সে সম্মান করে। এমন মানুষকে ফিরিয়ে দেওয়াটা বুদ্ধিমানের হবে না হয়তো, তাই আরেকটা বার ভেবে দেখো। শুনেছি ছেলেটা নাকি এই সপ্তাহের শেষে ঢাকা চলে যাবে, ওর চাকরি হয়েছে ঢাকায়। জামান সাহেবের কথাগুলো মন দিয়ে শুনছিল মেহুল। ফারাবির ঢাকায় চলে যাওয়া শুনে তার মনের আকাশে কালো মেঘের সঞ্চালন হয়। বুকের ভেতরটা শূন্যতায় ছেয়ে গেল, চোখটা জ্বালা করছে। এই বুঝি আকাশ পাতাল ভেঙে বর্ষণ নামবে আঁখি জোড়ায়। মেহুল নতমস্তকে দাঁড়িয়ে আছে, যেন তার চোখের লবণাক্ত ধারা জামান সাহেবের চোখেই পড়ে না। জামান সাহেব মেহুলের মাথায় মমতা স্পর্শ বুলিয়ে দিলেন। পরম মমতাভরা কণ্ঠে বলল, তুমি যদি রাজি থাকো তবে আমাকে জানিও। বাবা, ওভারের কেউ আমাদের সম্পর্কটাকে মেনে নিবে না। জড়ানো কণ্ঠে দৃঢ়স্বরে মেহুল বলল। জামান সাহেব স্মিত হেসে বললেন, তারপর বললেন, বিয়ে 2 পরিবারের হলেও সংসারটি কিন্তু 2টো মানুষের হয়। তারা সুখী হলে আশেপাশের মানুষগুলো এমনিতেই সুখী থাকে।
পারিপার্শ্বিক বাধা তো থাকে, অগ্নির ভেতর দিয়ে যায় বলেই সোনার রং চকচক করেন। আর একটা কথা, যখন সব রং হারিয়ে যায় তখন ক্লান্ত পৃথিবী কালো রং বরণ করে নেয়। এই আশায় যখন নতুন সূর্য উঠবে তখন হাজারো রঙের মেলায় নিজেকে বিলীন করবে সে। তাই এত ভেবো না, শান্ত চিত্তে ভাবো তুমি কি চাও। কথাটা বলে জামান সাহেব প্রস্থান করলেন। মেহুল ছাদের কার্নিশে দাঁড়িয়ে রইল। শীতল বাতাস বইছে, উঠছে তার কালো ঢেউ খেলানো চুলগুলো, চোখ তার বিষাদ সিন্ধুর ভাগ ভাঙা। চোখ বুজে আকাশপানে মুখ করে দাঁড়িয়ে রইল। রাত নিস্তব্ধ হওয়ার কথা বলছে তার কানে কানে। আর কত অন্যের জন্য বাঁচবে, নিজের জন্য তো বাঁচ। ফারাবি তার ব্যাগ গোছাতে ব্যস্ত। শেফালি বেগম তার দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন। ছেলের রাগ সম্পর্কে তার বেশ ভালো করে ধারণা আছে। চরম শান্ত ছেলেটি, যদি একবার রেগে যায় তবে তার রাগ দমানো বহু কষ্টের হয়। আর সে রাগের ফলাফল আজ ছেলের ঢাকায় একেবারের জন্য প্রস্থান। আজ মূলত মায়ের উপর রাগ করে গড় চাচ্ছে ফারাবি। নিজের ছেলের চোখে আজ নিচু মনের মানুষের খেতাব পেয়েছে শেফালি বেগম। মেহুলের সাথে সেদিন শেষবার মতো কথা বলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় ফিরলে ঘরের ছোট কাজের মেয়েটা দরজা খুলে দেয়। ফারাবির রুমটি শেফালি বেগমের রুম পেরিয়ে যেতে হয়। ফারাবি যখন নিজের রুমের দিকে এলোমেলো পায়ে যাচ্ছিল তখন কানে আসে, তুমি চিন্তা করো না, মেহুলের ভূত তোমার ছেলের মাথা থেকে বেশি দিন টিকবে না। আমি তো মেহুলকে চিনি, মেয়েটার আত্মসম্মানের বেশ বাড়ায়, তাই এসব নিয়ে চিন্তা করে না। মেহুলের হৃদয় বিদায়ক কথাগুলো তখনও ফারাবির মস্তিষ্কে ঘুরছিল। সেই সময় মায়ের এমন ধারা কথা শুনে বেশ অবাক হয় ফারাবি। অনুমতিবিহীন তার ঘরে প্রবেশ করে, প্রশ্ন ছুড়ে দেয় মায়ের দিকে, আত্মসম্মানের এমন কি ঘটেছে যে মেহুল তার রক্ষার্থে আমাকে প্রত্যাখ্যান করবে। ছেলের প্রশ্নে হকচকিয়ে শেফালি বেগম করিম সাহেবের ছেলের উপর বেশ চটে ওঠেন। একটা বাহিরের মেয়ের জন্য তুমি তোমার মাকে প্রশ্নবিদ্ধ করতে পারো না ফারাবি। আমি তো প্রশ্নবিদ্ধ করছি না, কৌতূহল জাহির করছি। তবে সত্যি প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমার খুশির মর্ম কি আদৌ আছে? মা, তুমি চিন্তা করো না, মেহুল আমাকে একেবারে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। তবে আফসোস, মেহুলের বুথ নামবে না, কারণ বুথটা আমি মাথায় উঠিয়েছি। মেয়েটি তো দোষ নেই, লজ্জা করছে। আমার জন্য না জানি তাকে কি কি শুনতে হয়েছে। সেদিনের পর থেকে ফারাবি সিদ্ধান্ত নেয় এই বাড়িতে থাকবে না। এই শহরের প্রতি বড্ড অনীহা জন্মেছে তার। জোরপূর্বক ভালো থাকার অভিনয়টা সে যে করতে পারে না। ব্যাগটা গুছিয়ে পেছনে ফিরতে দেখে শেফালি বেগম অপরাধী ন্যায় মাথা নত করে দাঁড়িয়ে আছে। ফারাবি তার কাছে যায়, মলিন হাসি এঁকে বলে, ভিতরে আসছো না যে? কেন চলে যাচ্ছিস? ভালো লাগে না এখানে থাকতে। দিনে না হলেও তো সপ্তাহে তার দেখা মিলে। তখন অসহায় লাগে নিজেকে। আমি তার বাবাকে বলেছি জামান ভাইয়ের সাথে কথা বলার জন্য। লাগবে না মা, তুমি যে বলেছিলে মেয়েটির আত্মসম্মানের বড্ড বাড়াই। ছেলের করুণ অসহায় মুখখানা শেফালি বেগমের সহ্য হচ্ছে না। উঁচু লম্বা ছেলেটিকে বড্ড রোগা লাগছে তার। না ঘুমের কোনো ঠিক আছে, না খাওয়ার কোনো ঠিকানা। নিজের ব্যস্ত রাখতে সে ব্যস্ত, অহেতুক কাজে নিজেকে জড়িয়ে রাখে, যেন মেহুলের নিবিড় চিন্তাগুলো মনকে দুর্বল না করে। মেহুলের জন্য নিজের মায়ের সাথে সে খারাপ আচরণ করেনি, তবে তার উচ্ছ্বাসিত ছেলেটি যেন কোথাও হারিয়ে গেছে, যা শেফালি বেগমকে ভেতর থেকে চুরমার করে দিচ্ছে। ফারাবি মায়ের মুখখানা আলতো করে ধরে বলে, তুমি মন খারাপ করো না মা, আমি ঠিক হয়ে যাব। আমার ভাগ্যে মেহুল নেই, তোমার এতে কোনো দোষ নেই। ফারাবির মলিন হাসিটা শেফালি বেগমকে আরও অপরাধবোধে কুড়ে কুড়ে খায়। নিজের স্বার্থপরতা ছেলেটাকে বিষাক্ত যন্ত্রণা দিচ্ছে। ফারাবি সব কিছু গুছিয়ে নেয়। তার ট্রেন 9টায়, এখন বের হলে ট্রেন মিস হবে। ফারাবি নিজের ব্যাগটা কাঁধে নিয়ে নিল। শীতের সকালে ইজি বাইক পাওয়াটা বড্ড দুষ্কর। ফারাবি মাকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়ে। আগামী পরশু তার অ্যাপার্টমেন্টের কাজ করতে হবে। সামনের সপ্তাহ থেকে জয়েনিং, তাই আজই রওনা দিচ্ছে ফারাবি। ঢাকায় থাকার ব্যবস্থাটাও পাকাপাকি করতে হবে তাকে। সবার সাথে বিদায় নিয়ে ইজি বাইকে উঠে ফারাবি। গন্তব্য ট্রেন স্টেশন। ইজি বাইক যখন মেহুলের বাড়ির সামনে থেকে যায় তখন দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ফারাবির। হয়তো আর দেখা হবে না তাদের। ফারাবি ট্রেন স্টেশনে পৌঁছায় 9টা বাজার 15 মিনিট পূর্বে। স্টেশনের ভিতরে পৌঁছাতে পা জোড়া আটকে যায় তার। নীল শাড়িতে এক রমণী দাঁড়িয়ে আছে ট্রেনের সামনে, যেন রমণীটি তার অপেক্ষাতেই ছিল। ফারাবি অবাক নয় না তাকিয়ে থাকে মেয়েটির দিকে। রমণী এগিয়ে আছে তার দিকে, মুচকি হেসে বলে, পালাচ্ছেন বুঝি? রমণী আর কেউ নয়, বরং মেহুল। মেহুলের শান্ত মিহি কণ্ঠের কথা শুনে কাঁধের ব্যাগটি পড়ে যায় ফারাবির। অবাক কণ্ঠে বলে, আপনি এখানে? পারলাম না নিজেকে আটকে রাখতে। বহুবার জিজ্ঞেস করলাম নিজেকে কী চাই আমার। উত্তরটা একটাই, একজন নিবিড় বন্ধু, যার সাথে নীল সংসার ভালোই জমবে। আমাকে নেবেন আপনার সাথে? মেহুলের প্রশ্নে ফারাবির চোখ জোড়া চকচক করে ওঠে। পারিপার্শ্বিক পরোয়া না করে জড়িয়ে ধরে মেহুলকে। মেহুলকে জামান সাহেবই নিয়ে এসেছেন ট্রেন স্টেশন অবধি।
কারণ মেহুল তাকে বেশ সাহস নিয়ে মনের কথাগুলো বলেছিল। আর সে শ্বশুর নয়, একজন পিতারূপে তার কন্যাকে এখানে নিয়ে এসেছেন। ট্রেনের হুইসেল বেজে উঠেছে। ফারাবি এবং মেহুলের সেদিকে হুঁশ নেই। তারা নিজেদের মাঝে আবদ্ধ করেছেন নিজেদেরকে। হঠাৎ মেহুল প্রশ্ন করল, ট্রেন চলে যাচ্ছে, ঢাকায় যাবেন না? ফারাবি মেহুলের হাতটা নিজের মুঠোয় নিল। স্মিত এসে বলল, যাহা চাই তাহা কি পাই? বেলা শেষে জীবনের হিসেবে কিছু খোয়াবই, এটাই জীবনের নিতান্ত সত্যতা বলেই হাঁটতে লাগলো ট্রেনের বিপরীতে। মেহুল স্মিত হেসে হাঁটতে লাগলো তার সাথে। বেলা শেষে সত্যি কিছু খোয়ানো যায়, আবার জীবনের হিসেবে জমা হয় না পাওয়া অনেক কিছুই।